নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প শুনব। গল্পের নাম নীল চিঠি। দুপুরবেলা গোলগাল ঘুম দিয়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো শিবানী। বারান্দা নামেই বারান্দা, কোমর সমান পাঁচিলওয়ালা এইটুকু ফালি জায়গা। দুটোর বেশি তিনটে মানুষ দাঁড়ালে গাদাগাদি হয়। একে কি বারান্দা বলে? মাঝের ফোকরে কাঠের গেটও আছে বটে, একটা বেটে মতো। হুড়কো তোলা থাকলে নিচে দিয়ে কখন যে কুকুর বেড়াল ঢুকে পড়ে, বিচ্ছিরি। এই বারান্দাটাও শিবানীর এতটুকু পছন্দ নয়, কিন্তু কি আর করা, গোটা কোয়ার্টারে এই জায়গাটুকু ছাড়া কি বা আছে? এই তো খুপড়ি খুপড়ি দুখানা ঘর, ভেতর দিয়ে চিলতে উঠোন, ঘুপচি বাথরুম আর দম বন্ধ করা রান্নাঘর। কোম্পানির মেশিন বাবুদের জন্য সব কোয়ার্টারেরই একই ধাঁচ, বিচ্ছিরি। তবু যা হোক, বারান্দায় দাঁড়ালে বাইরের পৃথিবীটাকে একটু দেখতে পায় শিবানী। মুখোমুখি কোয়ার্টারের মাঝখান দিয়ে সরু পিচ রাস্তা, কখনো এদিক দিয়ে লোক আসছে, কখনো ওদিক দিয়ে। কেউ হাঁটছে দুলে দুলে, কেউ গেল হন হন করে। এই একটা সাইকেল গেল কিরিং কিরিং, তো ওই স্কুটার টিকটিক। বাঁদিক ঘেঁষে ন্যাড়া ঝাড়া একটা মাঠও আছে, পুরো ন্যাড়া নয়, গুরুদাসের তেলো টাক মাথাটার মতো, ধারে ধারে কুচি কুচি ঘাস। সকাল বিকেল এক আধটা গরু ছাগলের দর্শনও মেলে সেখানে। আর এইসব দেখে দেখেই সময় কাটাতে হয় শিবানীকে। কখনো সাইকেল কটা গেল গুনছে, কখনো মানুষ। মাঠের ধারে ছাগল ছানাটাকে দেখলো একটুক্ষণ, তো খানিক পরে পেট মোটা গরুটাকে দেখলো। এই আকাশের দিকে তাকিয়ে আছে, তো ওই ইলেকট্রিকের তারে বসা ফিঙেটাকে দেখছে। চেনা কারোর দেখা পেলে তো পোয়া বারো, দত্তগিন্নি কি মণ্ডল গিন্নি, কিংবা ব্যানার্জি বাবুর মেয়ে দীপালি। কল কল কথা বলে কেটে গেল সময়। নইলে দাঁড়িয়ে থাকো, শুধুই দাঁড়িয়ে থাকো, বিচ্ছিরি। ভাবতে ভাবতে শিবানী একটা লম্বা হাই তুলল। বৈশাখ মাসের শেষ দুপুরে চারিদিক তখন ভারী নির্জন। ন্যাড়া মাঠে হাড় জিরজিরে দুখানা গরু ছাড়া আর কিছুই গোচরে আসে না। 4টে বাজলে হাই স্কুলের ছুটি হবে, তখন যা হোক কিছু ছেলেমুলের মুখ দেখা যাবে। তারও পরে কারখানার শিফট শেষ হলে স্কুটার সাইকেলের। ততক্ষণ কি দত্তগিন্নির সংসারে উঁকি দিয়ে আসবে একটু? গেলে হয়। এক কাপ চা খেতে মন হচ্ছে, অথচ একার জন্য করতেও ভালো লাগে না। আরও একটা বড়সড় হাই তুলে ঘরে এলো শিবানী। আট পৌড়ে শাড়িখানাই গুছিয়ে পরে চুলে চিরুনি বুলালো, টুকুস করে কপালে সিঁদুরের ফোঁটাও আঁকলো একটা। পায়ে পায়ে আবার বারান্দায়, ঘরে তালা ঝুলিয়ে গেটে হুড়কো তুলল। তখনই চিঠির বাক্সটায় নজর পড়েছে। নতুন বউয়ের বাপের বাড়ি থেকে ঘন ঘন চিঠি আসে বলে কদিন আগে লেটার বক্সখানা কিনে এনেছে গুরুদাস। পেরেক ঠুকে যত্ন করে গেটের গায়ে লাগিয়ে দিয়েছে। কাঁচা আম কাঠের তক্তা কেটে বানানো সস্তার বাক্স, মাথার উপর চিঠি ফেলার সরু ফাঁক। সেই ফাঁক ফুঁড়ে খাড়া দাঁড়িয়ে আছে একটা নীল লম্বাটে খাম। অমনা আকাশের মতো খামে কে চিঠি পাঠালো রে বাবা? কার চিঠি? শিবানী ধর্মর করে খামখানা বার করল। কি কাণ্ড! ওপরে যে তারই নাম লেখা। হ্যাঁ, তারই তো। টানা টানা পুরুষালী ছাদে স্পষ্ট লেখা রয়েছে, শ্রীমতী শিবানী মাইতি, কেয়ার অফ শ্রী গুরুদাস মাইতি। একটু যেন সেন্টও মাখানো আছে খামে। গোলাপ গোলাপ, প্রেমপত্র। পলকের মধ্যে শিবানীর হৃৎপিণ্ড ধক ধক করল। ঝটিতি খামখানা আঁচলে ঢেকে এদিক ওদিক তাকিয়ে নিল। না, কেউ দেখছে না। দুপুরে তাঁত রুখতে সব কোয়ার্টারেরই দরজা জানলা বন্ধ এখন, নিঝুম চারিদিক। তড়িৎ পায়ে শিবানী আবার ঘরে এলো। দরজায় খিল তুলে ছিঁড়ছে খাম। ও বাবা, ভেতরের কাগজও যে দেখি আকাশে নীল, ভুর ভুর গোলাপের গন্ধ ছড়ানো নীল।
নিঃশ্বাস বন্ধ করে শিবানী পড়তে শুরু করলো চিঠিটা। প্রিয়তমা, আমার এই পত্র পাইয়া জানি খুব অবাক হইয়াছ। রাগ করিও না, তোমাকে মনের কথা জানাইবার আর কোনো রাস্তা খুঁজিয়া পাইলাম না। বিশ্বাস করো প্রিয়া, তোমার প্রতি আমার প্রণয় চন্দ্র সূর্য গ্রহ তারার মতোই ধ্রুব। তুমি কি কখনো আমার প্রাণের কথা বুঝিতে পারিবে না? ছত্রে ছত্রে শুধু কাতর প্রেম নিবেদন, নিজেকে শিবানীর কাছে উৎসর্গ করার জন্য সকরুণ বিলাপ, শেষে আদর আর শত সহস্র চুম্বন। আশ্চর্য, তলায় কারোর নাম নেই, ঠিকানাও না। গোটা গোটা ছাদে শুধু লেখা তোমার প্রেম প্রার্থী। শিবানীর কান মাথা ঝিনঝিন করতে শুরু করেছে। একবার পড়ল চিঠিটা, দুবার পড়ল, বারবার পড়ল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ল, বসে বসে পড়ল, বিছানায় উপুর হয়ে পড়ল। কে তাকে এই চিঠি লিখল? কি লিখতে পারে? খাম উল্টে পোস্ট অফিসের ছাপ দেখল শিবানী। দুধ ছাই, কালি ধেবড়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। এই পাহাড়গঞ্জে সবে মাত্র 3 মাস হলো বিয়ে হয়ে এসেছে। এখানে কেউ তাকে এখনো ভালো করে চেনেই না, আশপাশে 2-1 প্রতিবেশী ছাড়া। এ চিঠি নির্ঘাত তার বাপের বাড়ি সোনারপুর থেকেই এসছে। নিশ্চয়ই তাই, কিন্তু লেখাটা কার? সহসা বিদ্যুৎ ঝলকের মতো একটা মুখ জ্বলে উঠেছে মস্তিষ্কে। সেই ছেলেটা নয় তো? অঞ্জন দাস হতে পারে? হতেই পারে। উচ্চ মাধ্যমিকে শিবানী দুবার গাড্ডু মারার পর মা বলল, আর পড়াশোনায় কাজ নেই, মেয়েকে এবার বিয়ে দিয়ে দেওয়াই ভালো। বাবা বলল, বেশ তো, পাত্র যতদিন না জোটে আরেকবার নয় লড়ে যাক। স্টেশনের ধারে সরকারবাবুর কোচিং ক্লাসের খুব নাম ডাক, ওখান থেকে একটা পালিশ নিয়ে আসুক। সেই কোচিং ক্লাসে শিবানী আর অঞ্জনের 4 চক্ষুর মিলন। ডিগডিগে লম্বা, বাদামি রং, কোকড়া কোকড়া চুল। ছেলেটা খুব জোর প্রেমে পড়েছিল শিবানীর। পড়লে কি হয়, বুক ঠুকে এগোনোর সাহসী কোনোদিন হলো না অঞ্জনের। ক্যাবলার মতো ফ্যাল ফ্যাল শুধু তাকিয়ে থাকে। নীরব প্রেম। ঠাড়ে ঠোরে বহুবার ছেলেটাকে সিগন্যাল দিয়েছে শিবানী। মিটিমিটি হাসি, চোরা কটাক্ষ, ভরুর দোলা, কি না। তবু অঞ্জন কথা বলতে গেলেই তুতলে মুতলে সারা। একদিন কোচিং ক্লাসের শেষে অঞ্জন যথারীতি পিছু পিছু আসছে। শিবানী নিজেই ঘুরে দাঁড়ালো, চোখ টিপে বলল, এই যে শুনুন, আপনি কি আমার বডিগার্ড? অঞ্জন ঘেমে নিয়ে একসা, না 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 তো, বললেই হলো, রোজ রোজ সঙ্গে আসা হয়। সঙ্গে? কোথায় আসেন না? না না, আমি তো বাড়ি যাচ্ছি। মিথ্যে কথা। সত্যি বলছি, ওদিকেই আমার বাড়ি, কামরাবাদ। তাই নয় হলো। শিবানী ঠোঁট টিপে হাসল। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা হয় কেন? বোকা ছেলেটা তবু ইশারা বোঝে না। কই না তো, তাকাই না তো। ফের মিথ্যে কথা, স্যারকে বলে দেবো। না না, সরি, আর হবে না। এমন একটা ভিতুর ডিমের কাছে আর কিভাবেই বা এগোনো যায়? লজ্জার মাথা খেয়ে আরও 2-1 বার ছেলেটার আর ভাঙানোর চেষ্টা করলো শিবানী। শেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিল। 1-2 সম্বন্ধ যখন আসতে শুরু করেছে এদিক ওদিক থেকে, তাদের সামনে সেজে গুজে বসতে মন্দ লাগে না শিবানী। এও বেশ একটা পরীক্ষা দেওয়া ভাব। তবে এই পরীক্ষার রং রূপ সব আলাদা। তীর তীর শিহরণ জাগে বুকে, শরীর জুড়ে স্বপ্নের মৃদঙ্গ বাজে। হলে কি হয়, এই পরীক্ষাতেও কপাল পোড়া শিবানী বারবার ফেল। মেয়ে পছন্দ হয় তো দরে বনে না, দরে বনে তো মেয়ে বাতিল। শেষে মেজদি কোত্থেকে এই সম্বন্ধটি এনে হাজির, ইয়া এক সার্টিফিকেট সহ। আমার দুঃসম্পর্কে দেওয়ার বলে বলছি না, গুরুদাস একেবারে খাঁটি সোনা। কি গুছনো, ধীর স্থির, তেল কারখানার সুপারভাইজার, মাইনে ওভারটাইম মিলিয়ে ভালোই কামাই। 1 পয়সা দাবি দেওয়া নেই। খোঁজ শুধু একটা, একটু টাক আছে ছেলেটার। ওই টাককে একটু বলে? গোটা মাথা আয়নার মতন চকচকে, মাছি বসলেও পিছলে পিছলে যায়। আর ওটা একটা নাম হলো, গুরুদাস। মেজদি বলেছিল বয়স নাকি 28-এর বেশি না।
28 বছরে কারোর অমন চেহারা হয়, বুড়ো বুড়ো চিরি। বিয়ের আগে কি কান্নাই না কেঁদেছিল শিবানী। বিয়ে করবে না বলে জেদ ধরে বসেছিল, কেউ শুনলই না। দিদি পর্যন্ত দুর্গাপুর থেকে এসে বলল, তোর জামাইবাবুর তো বিয়ের সময় এক মাথা চুল ছিল, এখন কি? কারুর আগে টাক পড়ে, কারুর পরে। মা চোখ মুছে বলল, তোর বাবার দিকটা একটু ভাব শিবু। দুটো মেয়ে পার করে এক গলা অবস্থা। এ ছেলেটা ফুটো করিয়েও নেবে না। তারপরে দেখ, শাশুড়ির ঝামেলা নেই, শ্বশুর থাকে বড় ছেলের কাছে, বোনের বিয়ে হয়ে গেছে, এমন পাত্র আর মাথা খুললেও পাবো? অগত্যা শিবানী হার মানল। শেষবারের মতো কোচিং ক্লাসে গিয়ে বিয়ের কার্ড বিলি করে এলো সব্বাইকে, থমথমে মুখে অঞ্জনকেও। অঞ্জন সেদিনও মুখ ফুটে কিছু বলল না, হাবা হাবা চোখে কার্ডখানা ধরে দাঁড়িয়ে রইল। একবারের জন্য যদি সাহসী হতো অঞ্জন, শিবানী ঠিক পালিয়ে যেত তার সঙ্গে। চাকরি করে না তো কি আছে, বিকম পড়ছে, একটা না একটা কাজ ঠিক জুটিয়ে নিতে পারত। কিছুই হলো না। শিবানীর মতো অভাগা মেয়েদের কিছু হয়ও না, তাদের বিয়ে হয়েই যায় গুরুদাসদের সঙ্গে, আর অঞ্জনরা এসে পাক পেরে খেয়ে যায়। ভাবতে গিয়ে ভাঁজ পড়ল শিবানীর কপালে। অঞ্জন হঠাৎ 3 মাস পরে চিঠি লিখল কেন? ঠিকানাই বা পেল কোত্থেকে? ইস, সাহসী যদি হলোই, 3টে মাস আগে হলো না কেন? সময়ের মনে সময় বয়ে যাচ্ছে। শিবানী চিঠিখানা বুকে ধরে শুয়ে আছে ঘুপচি ঘরে। হাই স্কুলের ছুটি হয়ে গেল, ছেলের দল কলকল করতে করতে চলে যায় সামনে দিয়ে। শিবানী শুয়েই আছে। কারখানার শিফট শেষ হলো, কিরিরিং কিরিরিং সাইকেল যাচ্ছে, টিকটিক স্কুটার। শিবানী শুয়েই আছে। বারান্দায় সাইকেল তোলার শব্দ হতে হুঁশ ফিরল। তাড়াতাড়ি বুকের খাঁজে চিঠিখানা পুড়ে পায়ে পায়ে গিয়ে দরজা খুলছে শিবানী। গুরুদাস সাইকেল তুলবে, ঘরের ভেতরই ঢুকিয়ে রাখে আধবুড়ো সাইকেলখানা। বিচ্ছিরি। আজ অবশ্য গুরুদাস বাইরেই রাখলো সাইকেল। দরজায় দাঁড়িয়ে সরু সরু গলায় বলল, কি হয়েছে তোমার, কাঁদছিলে নাকি? না তো। উল্টো দিকে ফিরে আঁচলে মুখ মুছল শিবানী। সাইকেল তুললে না? না, চেনতালা কিনে এনেছি, আজ থেকে বাইরেই রাখবো। তুমি ঘরে রাখা পছন্দ করো না? শিবানী মনে মনে মুখ বেঁকালো। গুরুদাস খাটে বসে পিট পিট তাকাচ্ছে। তোমার মুখটা আজ বড্ড শুকনো লাগছে, বাপের বাড়ির জন্য মন খারাপ? না। তবে কি শরীর ভালো নেই? মাথা ধরেছে। ট্যাবলেট দেব? দরকার নেই। চা বসাবো এখন, খাবে? গুরুদাস হ্যাঁ না কিচ্ছু বলল না, চুপ করে গেল। রান্নাঘরে এসে নতুন করে চোখ ভিজে গেল শিবানীর। বুকের ঠিক মাঝখানটাতে নীল ছিটি করখর করছে। হাত গলিয়ে ছুঁয়ে নিল একবার। অঞ্জন যদি চিঠি দিলই, ঠিকানা জানালো না কেন? দেরি হয়ে গেছে, তবু এখনো ভুলটাকে শুধরে নিতে পারে শিবানী, নয় খুব বদনাম হবে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সব। তবু ওই লোকের সঙ্গে ঘর করার থেকে তা অনেক ভালো। 3টে মাস ওই রকম একটা টেকোকে সহ্য করেছে, এই না ঢের। স্টোভে গুপ গুপ জল ফুটছে। ফোঁচ করে নাক টেনে ফুটন্ত জলে চা পাতা ফেলল শিবানী। ঝটঝট 2 চামচ চিনি দিল, ঘপাত করে দুধ ঢেলে দিল খানিকটা। 2 হাতে 2টো কাপ নিয়ে ফিরেছে ঘরে। খাটে হাত পা ছড়িয়ে পাখার হাওয়ায় ঘাম শুকোচ্ছে গুরুদাস। জামা প্যান্ট বদলে লুঙ্গি পরে নিয়েছে, গা খালি। থলথলে চেহারার গুরুদাসকে এমন বেশে কি যে বিটকুটে লাগে, বিচ্ছিরি। শুকনো গলায় শিবানী বলল, চা। ধর্ম নিয়ে উঠে বসেছে গুরুদাস। তোমাকে আজ আর বিকেলে রুটি রুটি করতে হবে না। কেন? খানিক দূরত্ব রেখে বসলো শিবানী। বলা যায় না, খপ করে যদি এখন কাছে টানে। বুকে চিঠিটা রয়েছে। গুরুদাস চায়ে চুমুক দিল। মাথা ধরেছে বললে, চলো আজ নয় বাইরে থেকেই খেয়ে আসি। সারাদিন ঘরে বসে আছো, একটু বেরালে মাথাটাও ছাড়বে। প্রস্তাবটা মন্দ নয়। সারাটা সন্ধে ওই লোকের মুখ দেখার থেকে কোথাও ঘুরে এলে খারাপ হয় না। কিন্তু শিবানীর আজ ভালো লাগছে না বেরোতে। ঠোঁট উল্টে বলল,
থাক, কটা তো মাত্র রুটি করে নেব। বুঝেছি, তোমার আজ মনটাই খারাপ। গুরুদাস মুচকি মুচকি হাসছে। মা এখনো চিঠির উত্তর দেননি বুঝি? শিবানী চুপ। তুমি যেন চিঠি দিয়েছিলে, কতদিন হলো? শিবানী উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। পোস্টম্যানটা খুব ফাঁকিবাজ আছে, উল্টোপাল্টা বাড়িতে উল্টোপাল্টা চিঠি ফেলে যায়, ওকে ধরে জিজ্ঞাসা করতে পারো। প্রসঙ্গটা একটুও পছন্দ হচ্ছে না শিবানীর। গটগটিয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেল। যেতে যেতেই শুনতে পেল, একটা খুশির খবর কিন্তু দিতে পারি। আজ ফেরার সময় সাহা ইলেকট্রনিক্সে কথা বলে এসেছি, কাল আর টিভি কিনছি ইনস্টলমেন্টে, শুধু তোমার জন্য। তাক থেকে আটার টিন নামালো শিবানী। অভ্যস্ত বিরক্তির মধ্যেও এক টুকরো খুশি দুলে উঠল বুকে। ঘরে একটা কালো সাদা টিভি আছে বটে, কিন্তু শিবানী আসার পর থেকে সেটা আধা বিকল। শব্দ আসে তো ছবি আসে না, যদি বা সাধ্য সাধনা করে ছবি এলো তো ঝিরঝির ঝিরঝির, সারিয়ে আনলো তো দুদিন চলল, আবার সেই জেকে সেই হাল। মনের দুঃখে টিভি দেখার অভ্যাসটাই শিবানীর চলে গেছে। সত্যি সত্যি একটা রঙিন টিভি আসবে তবে। গুরুদাস শূন্য চায়ের কাপ রাখতে এসছে রান্নাঘরে। কানে বাতাস দেওয়ার মতো করে বলল, দেখো এবার থেকে তোমার সময় কেমন হু হু করে কেটে যাবে। ফিক করে হেসেও ছদ্ম গাম্ভীর্যের খোলসে ঢুকে পড়ল শিবানী। বুকে এখনো ঘাপটি মেরে আছে নীল চিঠি। এখন কি শিবানীর হাসা সাজে? দুপুরের গোলগাল ঘুমটা যেন কোথায় উবে গেছে শিবানীর। গুরুদাস কাজে বেরোলো তো অমনি শুরু হলো ঘর আর বার। সেই যে একটা অচিন চিঠি এলো, তারপর কোত্থেকে গড়িয়ে গেছে আরো 2 হপ্তা। বোকা প্রেমিকের আর কোনো পাত্তাই নেই। মার 2খানা পোস্টকার্ড এলো দুর্গাপুর থেকে, দিদির লেখা ইনল্যান্ডও এলো একটা, শুধু নীলখাম আর আসে না। হলোটা কি? ভিতুরাম একবার সাহস দেখিয়েই চুপ মেরে গেল। সারাটা দুপুর বারান্দায় উন্মুখ হয়ে দাঁড়িয়ে থাকে শিবানী। সামনে দিয়ে কিরিরিং সাইকেল যায়, টিকটিক স্কুটার, শিবানী দেখেও দেখে না। টেকো মাঠে তেল চুপচুপ ছাগলছানা লাফায়, ঘ্যাসর ঘ্যাসর জাবর কাঠের গরু। শিবানী ফিরেও তাকায় না। মাঝে মাঝে এ বারান্দা ও বারান্দা থেকে দত্তগিন্নি মণ্ডলগিন্নি ডাকাডাকিও করে, খুশ গল্প করতে চায়। দায়সারা কথা বলে টুক করে ঘরে সেদিয়ে যায় শিবানী। এই তো পরশু ব্যানার্জি বাবুর মেয়ে চিত্রপুরীতে কি সিনেমা দেখে এসেছে তার কাহিনী রসিয়ে রসিয়ে শোনাতে এসেছিল। শিবানীর কানে কিছু ঢুকলোই না। ঘরে এখন রঙিন টিভি মজুদ, সুইচ ঘোরালেই সিনেমা, তাই খুলতে কি আলিশি, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। একবার ভেবেছিল কদিনের জন্য সোনারপুরে থেকে আসবে, সোজাসুজি ধরবে অঞ্জনকে, কিন্তু তার মধ্যেই যদি আবার চিঠি লিখে বসে ছেলেটা, যদি গুরুদাসের হাতে পড়ে সে চিঠি, তাতে অবশ্য শিবানীর কাঁচকলা, যাকে পছন্দই নয় তাকে আবার ভয় কিসের? তবু যেন কেমন বুক টুকটুক করে। কেন করে? চিঠিটা কি তাদের মাঝে দেওয়াল হয়ে গেল? অবশেষে এলো চিঠি, সেই লম্বাটে নীলখাম, সেই গোলাপের সুরভি। চিল হয়ে ছৌ মেরে লেটার বক্স থেকে চিঠিখানা বার করলো শিবানী। দরজায় খিল এঁটে দম বন্ধ করে পড়ল। প্রিয়তমা, আবার কেন এই হাবিজাবি লিখিতেছি জানি না। এতদিনে সার বুঝিয়াছি, দুর্ভাগার মনের কথা তুমি কোনোদিনই শুনিতে পাইবে না। তবু ভাবিলাম আরও একবার শেষ চেষ্টা করি। আগামী মঙ্গলবার দুপুরবেলা তোমার কাছে যাইব। আশা করি সেদিন আমাকে। মঙ্গলবার মানে তো কাল। হ্যাঁ, কালই তো। শিবানীর হৃৎপিণ্ড তরাং তারাং লাফাতে শুরু করেছে। ভিতুরামটা কি বজ্জাত, ঠিক টের পেয়ে গেছে গুরুদাসের ওভারটাইম চলছে, রাত 10টার আগে ফিরবে না। পরদিন দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিল শিবানী। খেলো না গিলল, থেকে থেকে কাঁটা দিচ্ছে গায়ে। জিভে কি এখন স্বাদ থাকে? তারপর শুরু হলো সাজের পালা। বিয়েতে একটা ঢাকাই শাড়ি পেয়েছিল জামরঙা, ওই শাড়িটাই পরবে আজ। আয়নার মুখোমুখি বসে বাহারি খোঁপা বাঁধল চুলে, কাজল পরল, ঠোঁটে আলতো লিপস্টিক, কপালে বড় টিপ, খুলে ছোট টিপ, খুলে আবার বড় টিপ, খুলে মাঝারি,
ফের খুলে বড়। সাজগোজ সেরে শরীরে সুগন্ধ ছড়ালো। এবার প্রতীক্ষা, বারান্দায় নয়, ঘরে। বলা যায় না দত্তগিন্নি মণ্ডলগিন্নির যা কৌতূহল, এত সাজে দেখলে নির্ঘাত প্রশ্নে প্রশ্নে জেরবার করবে। সময় কাটে, সময় কাটে না। বাইরে চরচর করছে রোদ, দেওয়াল ফুঁড়ে তাত ঢুকছে, হলকা ছুটছে গরম হাওয়ার। ঘুপচি ঘরে চুপটি করে বসে আছে শিবানী। 2টো নাগাদ দরজায় টোকা পড়ল। টোকা না নেহাই? দৌড়ে যেতে গিয়েই শিবানী থমকালো। অভিসারে উতলা ভাব দেখালে দাম কমে যায়। শাড়ি সামলে সেকেন্ড গুনতে গুনতে অলসভাবে দরজা খুলেছে। খুলেই গলা দুলে উঠল, তুমি এখন? ভূত দেখলে নাকি? গুরুদাস আলগা হাসল। শরীরটা জুত লাগছে না, চলে এলাম। লোকটার হাতে কি চিঠিটা পড়ে গেছে? সে তো আছে শিবানীর বিয়ের বেনারসির ভাঁজে, ও তাকে তো গুরুদাসের হাত পড়ে না। শিবানী বুকে বল আনার চেষ্টা করল। কি হয়েছে, জ্বর? গুরুদাস যেন শুনেও শুনল না, চোখ কুঁচকে দেখছে শিবানীকে। ভর দুপুরে এত সেজে গুজে বসে আছো কেন? কেউ আসবে নাকি? কে আবার আসবে? শিবানী ঢোক গিল। একটু বেরোবো ভাবছিলাম। এই রোদে? কোথায়? সিনেমা। শিবানী ঝটপট মিথ্যা সাজাচ্ছে। ব্যানার্জি বাবুর মেয়ের আসার কথা ছিল। রোজই এমন সিনেমা ছোট নাকি? বলনি তো কোনদিন। শিবানী অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জল খাবে? দাও পারলে একটু লেবু চিনি দিয়ে। রান্নাঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচল শিবানী। সঙ্গে সঙ্গে নতুন ভয় ঝপাং করে লাফিয়ে এসেছে। ভিতুরাম যদি এসে পড়ে কি হবে? ভাই বলে পরিচয় করিয়ে দেবে নাকি বন্ধু? গুরুদাসের সামনে পড়ে গেলে যদি তোতলাতে থাকে ছেলেটা, কেলেঙ্কারি কেলেঙ্কারি। আসিস না বাছা। আচ্ছা, গুরুদাসকেই ভুলিয়ে ভালিয়ে বাড়ি থেকে বার করে নিয়ে গেলে কেমন হয়? শিবানী মনে মনে গুছিয়ে নিল নিজেকে। পরিপাটি বানিয়েছে শরবত। গুরুদাসের সামনে গ্লাস ধরে বলল, শরীর খারাপ, কারখানার ডাক্তারকে দেখিয়েছ? কই আর দেখালাম। গুরুদাস ঢকঢক শরবত শেষ করল। আঙুল ডুবিয়ে সামান্য না গোলা চিনিটুকুও কাচিয়ে নিল গ্লাসের তলা থেকে। চাটতে চাটতে বলল, শুধু তো একটু জ্বর জ্বর, গা ম্যাজ ম্যাজ করছে। ও মা, জ্বর কি ফেলনা নাকি? শিবানী গুরুদাসের কপালে হাত ছোঁয়ালো। কোথায় জ্বর? ছ্যাঁক ছ্যাঁক একটু করছে বটে, সে তো এতটা পথ রোদ্দুরে এসেছে। তবু শিবানী বুদ্ধি করে উদ্বেগ ফোটালো গলায়। সত্যি তো, গা তো বেশ গরম, সময়টা ভালো নয়, ডাক্তার দেখানো উচিত। বলছো? হ্যাঁ, ওঠো, আমি তো রেডি আছি, একসঙ্গে ঘুরে আসি। এখন কোথায় ডাক্তার পাবে? প্যান্ট শার্ট বদলে খাটে শটান শুয়ে পড়েছে গুরুদাস। পাবো না? না। মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল শিবানীর। গুরুদাস টিং টিং করে পা নাচাচ্ছে। শিবানী মরিয়া হলো। তাহলে চলো, তুমি আর আমি সিনেমাটা দেখে আসি। দীপালি তো এলো না, ফেরার পথে নয় ডাক্তারের কাছে ঘুরে আসবো। গুরুদাসের পা নাচানো থেমেছে। ঘাড় ঘুরিয়ে এক ঝলক দেখল শিবানীকে। কেমন যেন অদ্ভুত দৃষ্টি। ঝুপ করে পাশ ফিরে শুল। যাহ, শিবানীর সব চেষ্টা জলে গেল। কি হবে এখন? হতাশ মুখে শিবানী একবার বারান্দায় উঁকি দিয়ে এলো। নির্জন পথ, টেকো মাঠ, গনগনে হাওয়া, নির্লিপ্ত গরু। না, তার এখনো দেখা নেই। হে ভগবান, যেন না আসে। হে ভগবান, যেন না আসে। দূর, এলেই বাকি, এসপার ওসপার যদি একটা হয় তো হয়েই যাক। শিবানী আবার গুটি গুটি ঘরে ফিরল। ঠিক তখনই গুরুদাসের গলা, শোনো। শিবানী হুড়ো কুঁচকে তাকালো। জানলার দিকে ফিরেই শুয়ে আছে গুরুদাস। মুখ না ফিরিয়েই বলল, একটা কথা বলবো, রাগ করবে না? কি কথা? আগে বলো, রেগে যাবে না। কি বলবে তো? শিবানী অধৈর্য হলো। আমার প্যান্টের পকেটে একটা জিনিস আছে, এনে দেবে? কি জিনিস? দেখোই না। শিবানী ভার ভার মুখে খাঁকি প্যান্টের পকেটে হাত গলালো। সঙ্গে সঙ্গে যেন সাপের ছোবল খেয়েছে। নীল চিঠি, গোলাপের গন্ধ মাখা,
আশ্চর্য, এই চিঠি গুরুদাসের পকেটে কেন? কাঁপা কাঁপা হাতে খামটা ভালো করে দেখলো শিবানী। আগের দুটো নয়, এই নতুন চিঠি। তবে কি অঞ্জন আসবে না বলে আবার লিখেছিল? বাড়ি ঢোকার মুখে গুরুদাস লেটার বক্স থেকে বার করেছে। কিন্তু খামের উপর পোস্ট অফিসের ছাপ কোথায়? শিবানীর সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। ভ্যাবাচাকা মুখে গুরুদাসকে দেখে নিল একবার। এতক্ষণে গুরুদাস এপাশ ফিরেছে। পেয়েছ? শিবানী গলা থরথর করে উঠল। এটা কার চিঠি? তোমার। আমার? শেষবারের মতো অভিনয় করার চেষ্টা করে শিবানী। আমায় কে লিখবে? গুরুদাস উঠে বসল। চোখ বুজে ঝড়ের মতো বলে উঠেছে, ধরো 3 মাস একসঙ্গে ঘর করেও এখনো যার হাতের লেখা চেনো না সে। শিবানী হতবম্ব, শিবানী নির্বাক। গুরুদাস অপরাধী অপরাধী মুখে তাকিয়ে আছে। রাগ করলে? গুরুদাসের মুখটা কি করুণ দেখাচ্ছে, কি অসহায় অসহায়। এক মাথা টাক, থলথলে চেহারার লুঙ্গি পরা মানুষও কখনো কখনো এমনও মায়াময় হয়ে যায়। শিবানী এক লাফে গুরুদাসের কাছে চলে এলো। মুখ গুজেছে মানুষটার বুকে। মনে মনে বলল, আমার টেকো বড়ি ভালো, আমার ঘুপচি কোয়ার্টারই ভালো, আমার লুঙ্গি পরা গুরুদাসই ভালো। এমন গুরুদাস পেলে অঞ্জন দাস কোন বোকা চায়?